আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। চলুন আমরা গুগলকে গিয়ে প্রশ্ন করি হোয়াট ইজ ওয়েব ডেভেলপমেন্ট। এখানে জিমিনি এআই অ্যান্সার করলো, গুগলের এআই, ওয়েব ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং, বিল্ডিং অ্যান্ড মেনটেনিং ওয়েবসাইট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন দ্যাট আর অ্যাক্সেসেবল অন দ্য ইন্টারনেট। তাহলে ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে একটা প্রসেস যেখানে ওয়েবসাইট তৈরি করা হয়, সেটাকে মেনটেনেন্স করা হয় এবং ইন্টারনেটে সেটাকে অ্যাক্সেসেবল করা হয়, মানে আমরা ভিজিট করে ওয়েবসাইটটাকে দেখতে পারি। তো চলুন এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা একটু ডিপলি জানার চেষ্টা করি। এই ওয়েব ডেভেলপমেন্ট কারা করে? জার্নি টু বিকাম এ ওয়েব ডেভেলপার, যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে তাদেরকে বলে ওয়েব ডেভেলপার। তো ওয়েব ডেভেলপারের জার্নিটা আমরা এখন জেনে নেব। সর্বপ্রথম আমরা জানবো দ্য ওয়েব। ওয়েব আসলে কি? ইন্টারকানেক্টেড সিস্টেম অফ ইন্টারনেট বেসড ডকুমেন্ট অ্যান্ড রিসোর্সেস অ্যাক্সেস থ্রু ব্রাউজার্স। আসলে সহজ করে যদি বলি যে ডকুমেন্ট এবং রিসোর্সগুলো আমাদের একটা সার্ভারে রাখা আছে, যেটা ব্রাউজার আমাদেরকে ভিজিট করে দেখার সুযোগ করে দেয়, এটাই হচ্ছে ওয়েব। ওয়েব তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ইন্টারনেট দ্য ওয়ার্ল্ড। এই ক্যাটাগরিতে যে ওয়েবসাইটগুলো থাকে এগুলো সাধারণ লোক একদম ওয়ার্ল্ড ওয়াইড সকলেই ভিজিট করে দেখতে পারে। অন্যদিকে এক্সটারনেট যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলো সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার, এই ক্যাটাগরির লোকজনরা ভিজিট করে দেখতে পারে। সাপ্লায়ার্স অ্যান্ড কাস্টমার বলতে আমি বোঝাতে চাচ্ছি একটা ই কমার্স ওয়েবসাইট, সেখানে কাস্টমার ভিজিট করে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে। অন্যদিকে সাপ্লায়ার্স, যারা প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছে তাদের জন্য একটা নির্দিষ্ট ড্যাশবোর্ড রয়েছে। তো এই ক্যাটাগরির লোকজনরা এক্সটারনেট ওয়েব ব্যবহার করতেছে। অন্যদিকে ইন্টারনেটটা কি? দ্য অর্গানাইজেশন, একদম এডমিন লেভেলের যারা রয়েছে তারা যে ওয়েবটা ব্যবহার করতেছে, অর্থাৎ ওয়েবের যে ড্যাশবোর্ড একটা রয়েছে, ওয়েবের যে একটা প্যানেল রয়েছে, সেই প্যানেলটা যারা ব্যবহার করতেছে, সাধারণ লোক সেটার অ্যাক্সেস পাচ্ছে না, এটাকে বলে হচ্ছে ইন্টারনেটের একটা ক্যাটাগরি। ওকে, তো এটাকে সহজ ভাষায় এখানে লেখা আছে দ্য ইন্টারনেট ক্রিয়েট কানেকশন বিটুইন কম্পিউটার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তার মানে কম্পিউটারের মধ্যে ইন্টারনেটটা কানেকশন তৈরি করে। আর এক্সটারনেট ক্রিয়েট কানেকশন বিয়ন্ড অর আউটসাইড অ্যান্ড অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের বাহিরে এবং ভিতরে কানেকশন তৈরি করে। অ্যান ইন্টারনেট ক্রিয়েট কানেকশন ইনসাইড অ্যান্ড অর্গানাইজেশন, এটা একদম অভ্যন্তরীণ অর্গানাইজেশনের ভিতরে কানেকশন তৈরি করে। কিছু কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো সাধারণ মানুষ আসলে ভিজিট করার পারমিশন নেই, একদম এডমিন লেভেলের অর্গানাইজেশনের লোকজন ভিজিট করে, সেগুলোর অ্যাক্সেস করে। তো এই টাইপের যে ওয়েবগুলো থাকে সেগুলো হচ্ছে ইন্টারনেট। পরবর্তীতে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় জানব, যে তথ্য থাকবে সার্ভারে, সবাই পাবে ব্রাউজার দিয়ে। এই বিষয়টা আসলে কি? আমরা চলুন একটা ওয়েবসাইট দেখে নেই। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটা আসলে কোথায় রয়েছে? এই ওয়েবসাইটটা রয়েছে একটা ব্রাউজারের একদম সার্ভারের ভিতরে। তো সার্ভারটা আসলে কি আমরা একটু দেখে নেই, যে ওয়েবসাইট সার্ভার। ওকে, তো এইটা লেখার পর আমরা কিছু সার্ভারের চিত্র দেখে নেই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওয়েব সার্ভার। তো এইরকম বড় বড় সার্ভার কিন্তু রয়েছে। সেই সার্ভারগুলোর মধ্যে আমাদের ওয়েবসাইটগুলো আমরা স্টোর করি, এখানে সমস্ত ডাটাগুলো থাকে। আর এই সার্ভারটা দিন রাত 24 ঘন্টা কিন্তু অন থাকে এবং ইন্টারনেট সংযোগ কিন্তু এখানে কানেক্ট করা আছে। 1 সেকেন্ডের জন্যও যদি এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় বা সার্ভারটা অফ হয়ে যায়, তাহলে সমস্ত ওয়েবসাইট, এখানে যতগুলো ওয়েবসাইটের তথ্য বা ওয়েবসাইট স্টোর করা আছে, এই ডাটাগুলো সম্পূর্ণ বদ্ধ হয়ে যাবে। বিধায় আমরা যে ওয়েবসাইটটা এখন ভিজিট করে দেখতে পাচ্ছি, তখন ভিজিটর এসে এখানে ভিজিট করে কিছুই দেখতে পারবে না। তাই এই সার্ভারগুলো দিন রাত 24 ঘন্টা কিন্তু অন রাখা হয়। তো বুঝতে পারলাম যে সার্ভার জিনিসটা কি।
এরপর বুঝবো যে তিনটা মেথডে আসলে ওয়েবসাইট আমরা দেখতে পাই। সর্বপ্রথম সার্ভার বা কম্পিউটার, দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে, আর তৃতীয় হচ্ছে ব্রাউজার ইন ডিভাইস। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। আমাদের সার্ভারের মধ্যে আমাদের ওয়েবসাইটটা স্টোর করা আছে, ওয়েবসাইটের তথ্যগুলো স্টোর করা আছে, সেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতেছি এবং দেখতেছি কোথায়, একটা ডিভাইসে। ডিভাইসটা হতে পারে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন। তো এটাই হচ্ছে বিষয়, তথ্য থাকবে সার্ভারে, সবাই পাবে ব্রাউজার দিয়ে। ওকে, তো এখন আমরা কয়েকটা সার্ভারের নাম দেখে নেই। AWS সার্ভার, ডিজিটাল ওকেন, তারপর গুগল ক্লাউড সার্ভার, মাইক্রোসফট অ্যাজিউর, ব্লুহোস্ট, সাইটগ্রাউন্ড, গোড্যাডি, এরপর হোস্টিঙ্গার। আমি যে সার্ভারটা ব্যবহার করতেছি এটা হচ্ছে হোস্টিঙ্গার। ওকে, তো এরকম অনেকগুলা ডোমেন হোস্টিং প্রোভাইডার আছে, সার্ভার রয়েছে, যারা আমাদেরকে অফার করতেছে একটা নির্দিষ্ট প্যাকেজ কেনার জন্য, হোস্টিং প্যাকেজ, সার্ভারের প্যাকেজ, যেটা আমরা পারচেস করে আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো সেখানে আমরা আপলোড করে রাখতেছি। আর পরবর্তীতে আমাদের কাস্টমার ভিজিটর এসে ভিজিট করে আমাদের ওয়েবসাইটগুলো দেখতেছে। তো আপনি যদি চান আমি একটা দেখাতেই পারি, hostinger.com। এই যে হোস্টিঙ্গারে আমি চলে আসলাম। এখানে দেখেন বিভিন্ন প্যাকেজ অফার করতেছে। এখানে বলতেছে কি যে 25 GB SSD স্টোরেজ। তার মানে আমি যদি এই প্যাকেজটা নেই, $2.99 প্রত্যেক মাসে আমাকে দিতে হবে। আর আমাকে 25 GB পর্যন্ত স্টোরেজ দিবে। আমি এখানে আমার 25 GB পর্যন্ত তথ্য রাখতে পারবো। আর যখন কেউ ভিজিট করবে আমার ডোমেনে, এই যে যেমন hostinger.com এর একটা ডোমেন, এই ডোমেনে এরকম আমার ডোমেনের নিজস্ব নাম হবে, যেমন webdeployer.com একটা ডোমেন। এই নামে যখন কেউ ভিজিট করবে আমার রাখা তথ্যগুলো তখন সে দেখতে পারবে। এরপর আমরা ওয়েবসাইটগুলোকে কিসের মাধ্যমে আমরা অ্যাক্সেস করি? ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে। এই যে নেটওয়ার্কিং সিস্টেম, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ওয়েবসাইটগুলোকে দেখতে পাই। এরপর ব্রাউজার ইন ডিভাইস। তো ব্রাউজার ইন ডিভাইস বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ওয়েবসাইটগুলো দেখার জন্য বিভিন্ন ব্রাউজার ব্যবহার করতে হয়, যেমন মজিলা ফায়ারফক্স, এরপর মাইক্রোসফট ইডিজিই, ক্রোম ব্রাউজার, এইরকম বিভিন্ন ব্রাউজারগুলো ব্যবহার করে আমরা কিন্তু আমাদের ডিভাইসে ওয়েবসাইটগুলো দেখতে পারি। তারপর এখানে সেম কথাটা আবার, তথ্য থাকবে সার্ভারে, সবাই পাবে ব্রাউজার দিয়ে। সেম কথাটা কিন্তু আবার এখানে রিপিট করা হয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, আমাদের পুরা কেরিয়ারে এই কথাটা মনে রাখতে হবে যে আমরা সার্ভারের জিনিসটা রাখতেছি আর ব্রাউজারে সেটা সবাইকে দেখাচ্ছি। এই যে পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা তৈরি করেছে রাব্বিল হাসান রূপম স্যার, যিনি আমার মেন্টর ছিলেন। তার কাছ থেকেই আমার ওয়েব ডেভেলপমেন্টটা শেখা। হাসিন হায়দার স্যার এবং রাব্বিল হাসান রূপম স্যারের কাছ থেকে আমি পিএসপি লারাভেলের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করেছি। তো আমি তার পিডিএফটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলছে কি সার্ভার কম্পিউটার, সার্ভার সাইড ব্যাকএন্ড। হ্যাঁ, আসলে এটা ব্যাকএন্ডে কাজ করা হয়। সার্ভার কম্পিউটার ব্যাকএন্ডে কাজ করে। ইন্টারনেটের মাধ্যমে আনা নেয়ার মাধ্যম হিসেবে আমরা ইন্টারনেটটা ব্যবহার করি। ব্রাউজার ইন ডিভাইস, ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড, আমরা ফ্রন্ট এন্ডটা দেখতে পারি। তো ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এইটা আমরা কিন্তু এই যে এখানে কিন্তু মডিউল রেখে দিছি। তো এখানে আমি বিস্তারিত ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে বলবো, তাই ডিপলি এটা নিয়ে আমি বলতেছি না। এরপর রিকোয়েস্ট বা রেসপন্স মডেল, এইটা আমরা বুঝে নেই, এটা খুব ইম্পর্ট্যান্ট। যখন ক্লায়েন্ট মানে ভিজিটর, ফর এক্সাম্পল আমি এখানে ল্যাপটপ নিয়ে বসে আছি বা কম্পিউটার নিয়ে বসে আছি, এখানে আমি এসে সার্চ করলাম যে youtube.com বা facebook.com, তখন করতেছে কি ব্রাউজারটা সার্ভারকে রিকোয়েস্ট একটা পাঠাইতেছে, HTTP রিকোয়েস্ট পাঠাইতেছে। HTTP রিকোয়েস্টটা কি, এই যে এখানে দেখেন HTTPS দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে HTTP আমরা রিকোয়েস্টটা পাঠাইতেছি, এসটা হচ্ছে SSL। তো HTTPS যখন থাকে তখন বোঝা যায় আসলে আমাদের তথ্যগুলো সিকিউরড। হ্যাঁ, তো এই HTTP রিকোয়েস্টের মাধ্যমে আমরা সার্ভারকে বলতেছি যে আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই, তুমি আমাকে দেখাও। তখন সার্ভার ওই ওয়েবসাইটটাকে রেসপন্স করে আমাদের ব্রাউজারে শো করে। এটাকেই বলে রিকোয়েস্ট রেসপন্স মডেল। এরপর ডেটাবেস সার্ভার, আমরা একটু ডেটাবেস সার্ভার সম্পর্কে জেনে নেব। যেহেতু আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতেছেন, এগুলোর একটারও প্রয়োজন নেই, তারপরেও আপনারা
একটু জেনে রাখুন, যাতে ভবিষ্যতে আপনারা যখন ব্যাকএন্ড শিখবেন তখন আপনাদের জন্য যেন এটা হেল্পফুল হয়। তো ডেটাবেস সার্ভার অনেক ধরনের হতে পারে, যেমন এখানে পিএসপি রয়েছে। ডেটাবেস সার্ভারে পিএসপি ব্যবহার করা হয়। তারপর মাইক্রোসফটের এসকিউএল সার্ভার ব্যবহার করা হয়। তারপর মঙ্গোডিবি হচ্ছে মার্নিস্টাকের একটা ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, এইটা ইউজ করা হয়। এরপর মাইএসকিউএল পিএসপি লারাভেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এসকিউএল সাইড ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভারে থাকে। এরপর স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, এই দুটো সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলে দিই যে স্ট্যাটিক ওয়েবসাইটটা কী। স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে সেই ধরনের ওয়েবসাইট যেগুলোর শুধু ফ্রন্ট এন্ড রয়েছে, ব্যাক এন্ড নেই। অর্থাৎ শুধু ফ্রন্ট এন্ডে আমরা প্রদর্শন করতেছি, কিন্তু ব্যাক এন্ডে এটাতে কোনো প্রসেস হচ্ছে না, একদমই স্ট্যাটিক, মানে পুরাই স্থির। এখান থেকে আমরা যদি কোনো কিছুতে ক্লিক করি, এখানে সরাসরি আমাদের কিন্তু একটা অ্যাকশন হবে, কিন্তু ব্যাক এন্ডে কোনো প্রসেস হবে না। ফর এক্সাম্পল, আমরা তাহলে একটা অ্যাকশন ক্রিয়েট করি। এখানে স্টার্ট প্রজেক্টে যখন আমি ক্লিক করলাম, এখান থেকে আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে গেল। এখানে কিন্তু কোনো ব্যাক এন্ডের প্রসেস হলো না। তাহলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটটা বুঝলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেটা স্থির থাকবে, যেটা এখন যা এমন আছে ভবিষ্যতেও তেমন থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এখানে যা লেখা আছে তাই থাকবে, সেই লেখাটা পরিবর্তন হবে না। অন্যদিকে ডায়নামিক ওয়েবসাইটটা কি, তাহলে আমরা দেখে নেই। একটা আমি ই কমার্স ওয়েবসাইট ওপেন করি, যেমন হচ্ছে daraz.com.bd হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। এইটা হচ্ছে একটা ডায়নামিক ওয়েবসাইট। এখন আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি, ফ্ল্যাশ সেল, এরপর ক্যাটাগরিজ। তো এই যে ফ্ল্যাশ সেলগুলো এখন যা দেখাচ্ছে, পরবর্তীতে সেগুলো নাও দেখাতে পারে, বা এখানে যেগুলো শো করতেছে পরবর্তীতে এগুলো নাও থাকতে পারে। এগুলো চেঞ্জেস হতে পারে, নতুন নতুন আপডেট চলে আসতে পারে। তো এগুলো হচ্ছে একটা ডায়নামিক ওয়েবসাইটের বিষয়। তো ডায়নামিক ওয়েবসাইটে যখন আমি ক্লিক করব এই প্রোডাক্ট নেওয়ার জন্য, তখন আমাকে একটা প্রোডাক্টের কিন্তু প্রাইস দেখাচ্ছে, কোয়ান্টিটি 1 সিলেক্ট করতেছে। যখন আমি 2টা প্রোডাক্ট আমি সিলেক্ট করব, এরপর আমি বাই নাওতে বা অ্যাড টু কার্টে আমি ক্লিক করব। এখানে লগ ইন করতে বলতেছে, তো ঠিক আছে, আমি এখানে লগ ইন করে নেই, তাহলে বিষয়টা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো ওকে, কন্টিনিউ করলাম। তো দেখেন, এখানে কিন্তু লগ ইন করতে বলতেছি, এটাও কিন্তু একটা প্রসেস। হুম। তো এই যে আমি এখানে বাই নাওতে আমি ক্লিক করতেছি, আমাদের কিন্তু একটা প্রসেস হচ্ছে। আমাদের ব্যাকএন্ডে প্রসেস হওয়ার পর এইটাকে কিন্তু নিয়ে যাচ্ছে কোথায়, আমাদের একটা নির্দিষ্ট একটা পেজে নিয়ে যাচ্ছে। ওকে, এই প্রোডাক্টটা নাকি অ্যাভেলেবল নেই, তো আমরা প্রোডাক্টটা চেঞ্জ করে আমরা একটা অন্য প্রোডাক্ট দেখি। এখান থেকে আমরা এই প্রোডাক্টটা আমরা দেখি। তো এই প্রোডাক্ট আমি নিতে চাচ্ছি টোটাল 5টা প্রোডাক্ট। একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে 689 টাকা। আমি বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করার পর আমাদেরকে একটা অ্যাড টু কার্ট পেজের মধ্যে নিয়ে গেছে। তারপরে কিন্তু চেক আউট পেজে আমাদের নিয়ে গেল। এখন এখানে বলতেছে যে আমাদের 5টা আইটেমের প্রাইস 3445 টাকা প্লাস ডেলিভারি ফিস। এরপর টোটাল কস্টটা দেখাচ্ছে। এরপর প্রসেস টু পে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার পেমেন্ট প্রসেসের মধ্যে নিয়ে যাবে। এই যে দেখেন, একটা ওয়েবসাইটের মধ্যে ধাপে 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 প্রসেস হয়ে যাচ্ছে। আমি যে 5টা প্রোডাক্ট আমি প্রথম পেজটাতে সিলেক্ট করলাম, সেই 5টাকে কাউন্ট করে কোয়ান্টিটি এখানে কিন্তু 5 কিন্তু শো করতেছে, এবং ওইটার উপর ডিপেন্ড করে 5টা প্রোডাক্টের যত প্রাইস আসে সেটা কিন্তু এখানে শো করতেছে, প্লাস ডিসকাউন্ট কিন্তু এখানে দেখাচ্ছে। মানে একটা কিন্তু এখানে একটা ব্যাক এন্ডে প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার পর সেই তথ্যটা আমাদের এই যে আমি এখানে একটু আগে যে বোঝালাম, এখানে আমি যখন ক্লিক করে এইচটিটিপি রিকোয়েস্টটা পাঠাচ্ছি, সেই প্রসেসটা আমাদের সার্ভারে যাচ্ছে, সার্ভারকে গিয়ে একটা তথ্য দিচ্ছে, এবং সার্ভার পরবর্তীতে রেসপন্স করে আমাদের এইটা কিন্তু দেখাচ্ছে। এই যে ভিতরে অভ্যন্তরীণ যে প্রসেসগুলো হচ্ছে, এই প্রসেসটাকেই মূলত ব্যাকএন্ড প্রসেস, অথবা এই সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আমরা ডায়নামিক ওয়েবসাইট বলি। এই স্ট্যাটিক ওয়েবসাইটে আসলে এই প্রসেসগুলো কিন্তু হয় না। তো আমরা বুঝে গেলাম যে ডায়নামিক ওয়েবসাইট কী এবং স্ট্যাটিক ওয়েবসাইট কী। তো ডায়নামিক ওয়েবসাইট সার্ভার কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যম এবং ব্রাউজার ইন ডিভাইস, এই 3টা পদ্ধতি অনুসরণ করে থাকে। অন্যদিকে
আহ, এটা গেল স্ট্যাটিক, অন্যদিকে ডায়নামিক ওয়েবসাইট। তো ডায়নামিক ওয়েবসাইটে কী কী প্রসেসগুলো ফলো করা হয়? সার্ভার কম্পিউটার, ইন্টারনেটের মাধ্যম, ব্রাউজার, ইন ডিভাইস, এখানেও সেম প্রসেসটা ফলো করা হয়। তবে অভ্যন্তরীণ বিষয়টা তো আমি আপনাদেরকে বলেই দিলাম যে মেইন বিষয়টা হচ্ছে ব্যাকএন্ডের মধ্যে আসলে প্রসেসটা হয় ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে। এরপর চলে আসি ডায়নামিক ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন। এটাও সেম, যে ডায়নামিক ওয়েব অ্যাপ্লিকেশনকে আমরা এই সেমভাবেই আমরা অ্যাক্সেস করতে পারি। তো আজকের এই লেসনটা এতটুকু পর্যন্তই ছিল। পরবর্তীতে যে লেসনটা রয়েছে আমরা পরবর্তীতে পরের ক্লাসে দেখব, ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাক এন্ড ভার্সেস ফুল স্ট্যাক। আমরা আরও একটু ডিপলি জানার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।